CNN24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার সংবাদ শিরোনাম। ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বকেয়া পরিশোধ না করায় অভিযোগ তীব্র ভাষায় খণ্ডন করলেন রাজদীপ রায়। কাছাড়ে বিক্ষুব্ধদের চাপে বিজেপি ড্যামেজ কন্ট্রোলে জয়ন্ত মল্ল বড়ুয়া। বিশ্ব কবিতা দিবসে 3 জন বিশিষ্ট কবিকে সংবর্ধনা জানালো হৃদয় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। করিমগঞ্জ টাউন ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। টিকিট না পাওয়ায় নিহার সম্মিত হারিয়েছেন, তাই উল্টোপাল্টো কথা বলছেন। সংবাদ এবার বিস্তারিত। ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অল আসামের বকেয়া পরিশোধ না করায় অভিযোগে তীব্র ভাষায় খণ্ডন করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। শনিবার শিলচরে বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর রাজদীপ রায় বলেন, সবাইকে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সকালে আমাকে ফোন করেছিলেন যে এরকম কোনো পেমেন্ট বাকি আছে নাকি। ওনার কাছে একটা চিঠি গেছে ফ্রম কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি অফ ইভেন্ট ডেকোরেটরস। এটার প্রেসিডেন্ট জয় বড়দিয়া, সেক্রেটারি দীপজয় রায়, ট্রেজারার শঙ্কর দত্ত। এটাতে লেখা আছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পেমেন্টস রিমেইন ডিউ ফ্রম ডক্টর রাজদীপ রায়, MLA ক্যান্ডিডেট অফ শিলচর কনস্টিটিউয়েন্সি। নো সার্ভিস উইল বি প্রোভাইডেড বাই ইভেন্ট। এই চিঠি জয় বড়দিয়া সাইন করেছেন। আমি এই অ্যাসোসিয়েশনের থ্রুতে কোনোদিন কোনো কাজ করাইনি। আমার বিগত রাজনৈতিক জীবন আর আমার সামাজিক জীবনে এই অ্যাসোসিয়েশনের কোনো কাউকে দিয়ে আমি কোনো কাজ করাইনি। হ্যাঁ, চক্রেশ্বরীর কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ করেছেন, কিন্তু সেটা আমার কোনোদিনই আমার ব্যক্তিগত কাজ ছিল না। এটা দলীয় কাজ ছিল, কিংবা আমার হসপিটালের রিলেটেড কাজ ছিল, কিংবা সেমি গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ ছিল, যেটার কাজের জন্য উনি যেই এজেন্সির সঙ্গে উনি উনার কন্ট্রাক্ট করে সেই পেমেন্ট উনি পেয়েছেন। আমার থেকে উনি যে লিখেছেন আমার থেকে পেমেন্ট পান, আমার জানা মতে ব্যক্তিগত রূপে তার রাজদীপ রায়ের কাছ থেকে মানে এই ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো টাকা পয়সা পাওয়ার কোনো কথাই হতে পারে না, কারণ কোনো লেনদেনই আমি করিনি। হ্যাঁ, জয় বড়দিয়ার যদি কিছু থাকে তাহলে সেটা শিলচর সিলেট ফেস্টিভ্যালের যারা অর্গানাইজার ছিল, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা ছিল ইন্ডিয়া ফাউন্ডেশন, ওদের হিসাব উনাকে ওরা করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, ফুল পেমেন্ট হয়ে গেছে, যেটা আমার জানা মতে আছে। বাকি উনি গিয়ে কারোর সঙ্গে সেটেলমেন্ট করতে লাগে, সেটেলমেন্ট করতে পারেন। কিছু ক্ল্যারিফিকেশন চাইছেন, যদি ক্ল্যারিফিকেশন থাকতে পারে। আমার ব্যক্তিগতভাবে কোনো পেমেন্ট, বকেয়া কোনো পেমেন্ট জয় বড়দিয়ার সঙ্গে ব্যক্তিগত কোনো লেনদেন হয়নি। দেওয়া তো দূরের কথা, আমার সঙ্গে আবারও আমি রিটারেট করছি আপনাদের জ্ঞাতার্থে যে ডক্টর রাজদীপ রায় এবং জয় বড়দিয়ার মধ্যে কোনো ব্যক্তিগত কোনো লেনদেন নেই, কোনোদিন কোনো লেনদেন হয়নি। উনি সামাজিকভাবে আছেন, ভালো কাজ করেন, কিছু কিছু অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। আমিও সামাজিক জীবনে শিলচরেরই ছেলে, এখানে বড় হয়েছি, এবং যেগুলো কথা আমি আপনাদের কাছে বলছি সজ্ঞানে বলছি। কোথার থেকে উনি পেয়েছেন না পেয়েছেন সেটা উনি বলবেন যদি সময় মতন সেটাকে হয়। আর উনি যে লিখেছেন, আর হঠাৎ করে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আজকে বা কালকে পরশু আমি ইলেকশনের নমিনেশন দিতে যাব, উনি বলছেন পেন্ডিং পেমেন্ট। কতদিনের পেন্ডিং পেমেন্ট, কবের পেন্ডিং পেমেন্ট, সেটা আমাকে একটু জানালে ওনার সঙ্গে বসে আমরা এটাতে কথা বলা যেতে পারে। কিন্তু ইলেকশনের আগে এটাকে একদম রাজনৈতিকভাবে ফলস ফেব্রিকেটেড উদ্দেশ্য প্রণোদিত আজকের দিনে, কারণ রাজদীপ রায়কে কোনো না কোনোভাবে হেয় করার চেষ্টা চলছে, তার ব্যক্তিগত ইমেজ এবং তার রাজনৈতিক ইমেজকে। বিগত 5 বছর আমি সাংসদ ছিলাম, কেউ আমাকে আঙ্গুল তুলে বলতে পারেনি যে আমি কোনো দুর্নীতি করেছি, কিংবা কোনো কাউকে কন্ট্রাক্টারিতে দিয়ে কোনো পার্সেন্টেজের কাজ করেছি এবং কোনো জায়গা থেকে কাটমানি নিয়েছি। এটা যদি বলে কেউ আমাকে, তাহলে আমি রাজনীতিতে আমি সন্ন্যাস নিয়ে নেব। সেটাতে আমার কেউ কোনো আঙ্গুল তুলতে পারেনি এত বছর। হঠাৎ করে আজকে যখন আমি আসাম বিধানসভা নির্বাচন 26-এ আমি কালকে বাদ পরশু আমি নমিনেশন দিতে যাব, এটাতে এরকম করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে গিয়ে রাজনৈতিক রং দেওয়া আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত। ইট ইজ কমপ্লিটলি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড একটা স্টেটমেন্ট। 2026
বিধানসভা নির্বাচনের আগে টিকিট বন্টনকে ঘিরে কাছাড় বিজেপির অন্দরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। এই পরিস্থিতিতে টিকিট বঞ্চিত বর্তমান বিধায়কদের সঙ্গে দেখা করতে শিলচরে আসেন মন্ত্রী জয়ন্ত মোল্লা বড়ুয়া, যা স্পষ্টভাবে ড্যামেজ কন্ট্রোল উদ্যোগ হিসেবে দেখা দিচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা ধলাই কেন্দ্রে বিধায়ক নিহার রঞ্জন দাস দলীয় প্রাথমিক সদস্য পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। একইভাবে উদারবন্দ কেন্দ্রেও দীর্ঘদিনের বিজেপি কর্মীদের খুব চরমে। প্রার্থী হিসেবে রাজদীপকে বেছে নেওয়া 10 জন পুরনো নেতা দল ছেড়ে স্বতন্ত্র লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বাসভবন থেকে বেরিয়ে জয়ন্ত মোল্লা বড়ুয়া বলেন, আমি বৰাক ভেলীৰ 3 গৰাকীকৈ বিধায়কক এইবাৰ প্ৰাৰ্থিত্ব দিব পৰা নাই আৰু একেলগে বহুদিন ধৰি বিধায়ক হিচাপে কাম কৰিছোঁ। গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশ অনুযায়ী 3 গৰাকী বিধায়কক মই লগ পাবলৈ আহিছিলোঁ। অলপ আগতে নিহাৰ ৰঞ্জন দাসক লগ পাই আহিছোঁ। এতিয়া আমি দীপায়ন চক্ৰৱৰ্তীক লগ পালোঁ আৰু আমাৰ মিহিৰকান্তি সোম ডাঙৰীয়াকো লগ পাম। 3 গৰাকী বিধায়কক লগ হৈ তেওঁলোকৰ দলটোত একেলগে কাম কৰাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আৰু অতি আনন্দিত হৈছোঁ যে প্ৰত্যেকগৰাকী বিধায়কে দলৰ হৈ কাম কৰিবৰ কাৰণে সুন্দৰভাৱে আগন্তুক নিৰ্বাচনত আটাইকেইটা চিট জিকাবৰ কাৰণে তেখেতসকলে নিজৰ মন বান্ধি লৈছে, সুন্দৰভাৱে কাম কৰিবৰ কাৰণে ৰেডি হৈছে। মই সকলোকে ধন্যবাদো জনাইছোঁ আৰু একেলগে আমাৰ দলটোৱে সদায় এটা শৃংখলাৰ মাজেৰে কাম কৰে, দলটো সদায় বিকাশৰ উন্নয়নৰ দিশত কাম কৰে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যাতে আমি পুনৰ ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰ দলৰ চৰকাৰ বনাই অসমৰ বিকাশ উন্নয়ন আৰু জাতিটোৰ সুৰক্ষা সকলো দিশত খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষা, ভাৰতীয় মানুহৰ সুৰক্ষাৰ কাম কৰিব পাৰোঁ, সেই দিশেৰে আমি আগবাঢ়িছোঁ। লক্ষ্মীপুর বাদ দিলে প্রত্যেকটা আসনে কিন্তু তীব্র অসন্তোষ রয়েছে ৰাইজৰ সন্তুষ্টি অসন্তুষ্টিটো নিৰ্বাচনৰ সময়ত আমি ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰি যাম আৰু ৰাইজৰ সন্তুষ্টিটো হ'ল যে অসমত মুখ্যমন্ত্ৰী হিচাপে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বিচাৰে, দল হিচাপে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰ দলৰ এখন চৰকাৰ বিচাৰে। গতিকে এই ধৰণৰ এটা পৰিৱেশৰ মাজত ক'ৰবাত ব্যক্তিগত ক্ষোভ অসন্তুষ্টি থাকিব, কিন্তু আমাৰ বৃহত্তৰ স্বাৰ্থ কি? বৃহত্তৰ স্বাৰ্থ অসমৰ উন্নয়ন, অসমৰ বিকাশ, বৃহত্তৰ স্বাৰ্থ খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষা, প্ৰতিগৰাকী অসমীয়া বঙালী বিভিন্ন ভাষাভাষী লোকৰ সুৰক্ষা, আমাৰ ভাৰতীয় লোকৰ সুৰক্ষা। গতিকে ইয়াত আৰু বেলেগ কথা নাই। ইয়াত ডেভেলপমেণ্টৰ কামটো ৰখি যাব বুলি মানুহে কয়। এমপি থাকাকালীন চেকো কৰা নাই। ডেভেলপমেণ্ট কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। উদাৰবন্দৰ চিটত কি ক'ব? মানে একচুৱেল যিহেতু বিজেপি ৰিজাইন কৰিলে সকলো দুই এদিনত মানুহৰ ক্ষোভ অসন্তুষ্টি থাকে। যেতিয়া নিজৰ পচন্দৰ বিধায়ক বা পচন্দৰ মানুহজনে টিকট নাপায়, এদিন দুদিনত ক্ষোভ অসন্তুষ্টি থাকে। কিন্তু আমাৰ দলটো ইমানেই শৃংখলিত যে এই ক্ষোভ অসন্তুষ্টিটো বহুত দীঘলীয়া দিনলৈ নাথাকে আৰু সকলোৱে এই ক্ষোভ অসন্তুষ্টি এৰি এতিয়া নিৰ্বাচনৰ কাৰণে কাম কৰিবৰ কাৰণে ডেমেজ বুলি নহয়। ইয়াত একো ডেমেজৰ কথা নাই। ইয়াত হ'ল যিসকল সতীৰ্থ বিধায়কৰ লগত যোৱা 5 বছৰ একেলগে কাম কৰিলোঁ, তেনেকুৱা বিধায়ক 2-4 জনে টিকট নাপালে মনত মোৰ দুখ আছে। 3জনকৈ বৰাক ভেলী বিধায়কত মই বৰাক ভেলীত মোটামুটিকৈ মই গাৰ্জেন মিনিষ্টাৰ হিচাপে ইয়াত সদায় কাম কৰি আহিছোঁ, সদায় সকলোকে লগ পাই থাকোঁ। তেনেকুৱা 3 গৰাকী বিধায়কে প্ৰাৰ্থিত্ব পোৱা নাই। 3 গৰাকীৰ ঘৰলৈ যোৱাটো মোৰ দায়িত্ব আৰু মই মোৰ দায়িত্ব পালন কৰিছোঁ। আৰু মোক আনন্দ লাগিছে এইটোৱে যে প্ৰতিগৰাকীয়ে খুব আনন্দৰে কৈছে যে আমি দলৰ কাৰণে কাম কৰিম, চিন্তা কৰিব নালাগে। বিশ্ব কবিতা দিবসের তাৎপর্যপূর্ণ দিনে হৃদয় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার 30তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে 3 জন বিশিষ্ট কবি সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। এদিন এক সুশৃঙ্খল ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত হন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং ডক্টর রূপরাজ ভট্টাচার্য। সংস্থার পক্ষ থেকে তাদের সাহিত্য চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হৃদয় সংস্থার সভাপতি গুণজ্যোতিষ দত্ত, সম্পাদক কৃষ্ণ কংসবণিক,
কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এখানে উপস্থিত আজকে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে হৃদয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা নিজেদের মধ্যে বসে যাদেরকে নির্বাচন করেছে যে বিশ্ব কবিতা দিবসে আমাদের শিলচরের উন্নত মানের যারা কবিতা লেখেন, যারা সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য, এরকম 3টি নাম যেটা বিতর্কের ঊর্ধ্বে। সুযুক্তা চন্দ্রিমা দত্ত দীর্ঘকাল থেকে কবিতা লিখে আসছেন, কবিতা তার প্রিয় সখী, তাকে হৃদয় এনজিও আজকের দিনে সম্মান জানাতে পেরে হৃদয় নিজেই সম্মানিত হল। আমার কলেজ জীবনের সহপাঠী এজন্যে নয়, তার কবিতার জন্য, এটা তার অর্জন। শেলী দাস চৌধুরী 3 দশকেরও বেশি চন্দ্রিমার মতন কবিতা লিখে আসছেন। কবিতা ছাড়া কিছু বোঝেন বলে আমার তার জানা নেই, আর দর্শনটা বোঝেন তার বিষয়টা। ফলে শেলী দাস চৌধুরীকেও হৃদয় থেকে সম্মান জানিয়ে হৃদয় আজ নিজেকে সম্মানিত বোধ করছে। ডক্টর রূপরাজ ভট্টাচার্য দীর্ঘদিন অধ্যাপনা শিক্ষকতার সঙ্গে যুক্ত, বাংলা বিদ্যা চর্চার সঙ্গে কবিতা লেখেন, গল্প লেখেন, এবং সেও 2 দশকেরও বেশি। এবং হৃদয়ের নির্বাচনে ডক্টর রূপরাজ ভট্টাচার্যকে আজকের দিনে সম্মান জানাতে পেরে হৃদয় নিজেকে অত্যন্ত উন্নত এবং নিজেকে সম্মানিত বোধ করছে। আমি হৃদয়ের মুখ্য উপদেষ্টা হিসেবে যদিও উপদেশ কিছুই দিতে হয় না, যেখানে কৃষ্ণ, রাতুল এবং আমাদের অত্যন্ত তৎপর সভাপতি, অসম্ভব শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি। আজকের এই বিশেষ দিনে এ প্রাপ্তি অনেক বড় প্রাপ্তি। হৃদয়ের কথা আমি অনেক শুনেছি, পত্রিকা খুললে তাদের, আমি যে এনজিওরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি তাদের সঙ্গে একটু কোনো না কোনোভাবে যদি যুক্ত হতে পারি, বা অনেক সময় আছে অনেক কাজও আমরা করি যেখানে অন্যের সাহায্য লাগে। তো হৃদয়ের কথা আমি অনেক শুনেছি, কিন্তু আমাকে যে এবছর কবি হিসাবে তারা সম্মান জানালেন সেটা আমার জন্য অনেক দায়িত্ব বেড়ে গেল। আসলে কি সত্যি কবিতা লেখা হয়ে উঠলো? আসলে কবিতা তো প্রতিবাদের ভাষা, কবিতা হচ্ছে ভালোবাসার ভাষা, কবিতা হচ্ছে সেই ব্যাপারটা যেটা দিয়ে আমরা অশুভকে সরিয়ে শুভকে আঁকড়ে ধরব। সৃষ্টিকর্তার প্রতি আমরা সবাই দায়বদ্ধ, কেননা সৃষ্টিকর্তা আমাদের ভালো কাজ করতে পৃথিবীতে পাঠিয়েছেন। সৎ, ভালো ও আদর্শ ব্যক্তি হিসেবে আমাদের পরিচয় গড়তে হবে। হিংসা, বিদ্বেষ ইত্যাদি অমানবিক কর্মকাণ্ড থেকে আমাদের সরে আসতে হবে। খাঁটি ইসলাম যারা, তারা কখনো হিংসা, বিদ্বেষ বিশ্বাসী নয়, তাই পিওর ইসলাম হওয়ার আহ্বান জানান। শনিবার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ফিরে ঠাসা মুসলিমদের উপস্থিতিতে এভাবে বক্তব্য রাখেন বরাক উপত্যকার সুপরিচিত ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেম তথা মুখ্য অতিথি মুফতি মাহবুল আলম বরভুইয়া। যে নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন সেটি হইল ঈমান এবং ইসলামের নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামত হল ঈমান এবং ইসলামের নিয়ামত। এই কথা আমাদের বুঝতে হবে। ঈমান এবং ইসলামের সমতুল্য এই সমগ্র পৃথিবী, এবং এই সমগ্র পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো মিলিয়েও ঈমান এবং ইসলামের সমতুল্য হবে না। ঈমান এবং ইসলাম হল জান্নাতে যাওয়ার চাবিকাঠি। সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আমাদের দায়িত্ব হল ঈমান এবং ইসলামকে বোঝা এবং ঈমান এবং ইসলামের হেফাজত করা, ঈমানের হেফাজত করা, ঈমানকে মজবুত করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, জন্মগতভাবে ঈমান দিয়েছেন। আল্লাহ তাআলা রসুল কসুর করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কিন্তু সেই ঈমান নিয়ে যে আমরা কবরে যাব তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই। ঈমান নিয়ে কবরে যেতে হলে সেই ঈমানের উপর সমগ্র জীবন টিকিয়ে থাকতে হবে, ঈমানের উপর জীবনকে অতিবাহিত করতে হবে, ঈমান সম্পর্কে সচেতন হতে হবে, ঈমানের ভিত্তিতে জীবনকে অতিবাহিত করতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে সফল হব।
তখনই প্রকৃত অর্থে ইমান নিয়ে পৃথিবী থেকে আমরা যেতে পারবো। দলীয় আদর্শ ধরে রাখতে দলত্যাগী না হয়ে দলের ভিতর থেকেই কাজ করার আহ্বান জানালেন বিজেপির জেলা কমিটির সদস্য তথা ধলাইয়ের বাসিন্দা ও ICDS এর চেয়ারম্যান বিভাস দেব। নিহার দাসের সমস্ত অভিযোগ করে বিভাস দেব যা বলেছেন তা এই প্রতিবেদনে ফুটে উঠেছে। মানুষ বিকাশের উপরে মানুষ দিচ্ছে ভোট, মানুষ আস্থা রাখে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই, সেটা মানুষ জানে। আপনি বলতে চাইছেন মানে নিহারবাবু যেটা এলিগেশন দিচ্ছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত? হ্যাঁ, উদ্দেশ্য প্রণোদিত, উনি কিন্তু জানেন। এবং আমি এটাও চ্যালেঞ্জ করতে বলছি, আপনার প্রতিটি জায়গায়, আপনার সাংবাদিক বাইরের কাছে আমি বলছি, প্রতিটি জায়গায় যেখানে যেখানে সেন্টার হয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার, আপনাকে সেখানে গিয়ে দেখুন সেখানে কীভাবে উন্নত মানের কাজ হয়েছে এবং যারা কাজ করেছে আপনার তল্লাশি করে দেখুন কোথাও ICDS এখানে চেয়ারম্যান বিভাগকে দেওয়া হয়েছে, বিভাগের কোনো জায়গায় কি একটু জায়গায় জড়িত আছে। যদি জড়িত বিভাগকে একটু প্রমাণ করতে পারেন, আমি ভারতীয় জনতা পার্টি আমি আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব, পার্টিতে থাকবো কিন্তু দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব। আমি বর্তমানে কাছাড় ডিস্ট্রিক্টে ইউনিটি মেম্বার হিসেবে আছি এবং এখানেও 3 বার আমি ভারতীয় জনতা পার্টির এখানে পালংঘাট মন্ডলের উপসভাপতি হিসেবে ছিলাম। আমরা দলকে ভালোবাসি, দল আমাদের যা দিয়েছে আমরা খুব এটাতে মানে নিজেকে খুব গর্ববোধ করি আমরা। তবে উনি যেটা করেছেন সেটা আমাকে দুর্ভাগ্যজনক। 13 তারিখে ওনার সঙ্গে আমি ছিলাম, সঙ্গে গিয়েছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি তো ওনাকে মাথায় তুলে রেখেছেন, বলে রাখবো, উনি আমার বিধায়ক ছিলেন বলে। এখনও আমার জেলা পরিষদ আসুক, পঞ্চায়েত আসুক, সেটা আমাদের দলের সম্পদ, দলকে আমি অপেক্ষা করতে পারি না। এবং এটাও আমি আশা রাখি যে আগামী দিনে যে আমাদের নিরঞ্জন দাস, ওনারা তো আগের বছর দিনে কাজ করেছেন, আমি আশা রাখবো, ওনার কাছে আপিল করবো যাতে উনি ওনার সিদ্ধান্তটাকে ফিরিয়ে আসছে, তিনি যাতে ভারতীয় পুনরায় আসেন সেই আশা রাখবো। কারণ উনি আজকে একটা বক্তব্য বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, ভারতীয় জনতা পার্টিটা ঠিক আছে, হয়তো কোনো কারণে হয়তো টিকিটটা পানি দল দিয়েছে, এটা তো কিছু করার নেই। আমাদের দলের সিদ্ধান্তের উপর আমরা কেউ যেতে পারি না, আমরা দলের কার্যকর্তা। তাই আমি আশা রাখবো যাতে উনি যাতে ফিরে আসেন, তবে আসলে আমরা সবাই খুশি হব। আজ শিলচর বঙ্গভবনে রূপম সংস্থার 45তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক অতিথিদের প্রদীপ প্রজ্বলের মাধ্যমে উদ্বোধন হয়। নাটকটি উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়। উদ্বোধনের পর উপাচার্য নিরঞ্জন রায় বক্তব্য রাখেন। ब्रह्मोपनिषदं माहोहं ब्रह्म निराकुर्यं मा ब्रह्म निराकर। পঞ্চপুরে কত অভিনয় প্রতিনিয়ত চলে, জীবনের মঞ্চ ঘুরে কত অভিনয় প্রতিনিয়ত চলে, তারই প্রতিফল ধরে নাটকে রূপম জীবনের কথা বলে, রাত্রি হতে। আর বাকি 50% আমাদের শাস্ত্রে আবার বলছে, পুরো শ্লোকটা আমি বলছি, আচার্যাৎ পাদমাদত্তে পাদম শিষ্য সহৃদয়া পাদম সব্রহম চারিব্য পাদম কালক্রমেণ চ। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক, আমাদের সমাজ, আমরা যাদেরকে নিয়ে চলি তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব 1/4, 25%। আর আমাদের সময়ের বিবর্তনে আমরা আরও 25% শিক্ষা গ্রহণ করব। আজকে এই যে রূপম যে সাংস্কৃতিক সংস্থা, ছোটবেলা থেকে শুনে আসছি, 5 দশক ধরে শুনে আসছি, রূপম আমাদের গর্ব, রূপম আমাদের এই বরাক উপত্যকার স্বাভিমান। এবং রূপম যেভাবে এত বছর ধরে, 5 দশক ধরে, আজকে 45তম সর্বভারতীয় নাট্য উৎসব আরম্ভ হবে, এবং 5 দশক ধরে যেভাবে রূপম এগিয়ে চলছে, এটা আমাদের কাছে একটা বিশাল দৃষ্টান্ত, শিক্ষণীয় বিষয়। যে আমরা একটা নাটকের কথা যদি আমরা বলি, যে আমাদের শাস্ত্রে বলছে যে পঞ্চম বেদ হচ্ছে নাট্যশাস্ত্র, নাট্য শিল্প। এবং আমাদের
এরকম কথিত আছে যে ব্রহ্মাকে যখন দেবতারা অনুরোধ করেছিলেন, ব্রহ্মা তখন আগ্রহ প্রকাশ করেছিলেন যে চতুর্বেদ থেকে কিছু কিছু নিয়ে তাইলে একটা পঞ্চম বেদের তৈরি হবে এবং সেটাই হবে নাট্যশাস্ত্র, নাট্যশিল্প। এবং সেই ব্রহ্মার নির্দেশ অনুযায়ী আমাদের যে ঋগ্বেদ থেকে পাঠ্যশ্রব্য নেওয়া হয়েছে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। রামকৃষ্ণনগরে বিজেপি প্রার্থী বিজয় মালাকার অভ্যর্থনার জোয়ারে ভাসলেন। 2বারের বিধায়ক বিজয় মালাকার তৃতীয়বারের মতো বিজেপির টিকিট পেয়ে র্যালি করে নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হন। র্যালিটি হারমুড়া থেকে শুরু হয়ে রামকৃষ্ণনগরের দিকে এগিয়ে যায়। পথের বিভিন্ন স্থানে বিজয় মালাকারকে তার সমর্থকেরা উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক রাজনীতির কারণেই সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, নাগরিকত্ব নিয়ে তার বিরুদ্ধে বিরোধী দলের একটি নির্বাচনী ইস্যু। তার উৎসাহ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আজকের এই ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগরের মন্ডলের প্রতিজন কার্যকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে এই রামকৃষ্ণনগরের নতুন রামকৃষ্ণনগর সমষ্টির দেবতুল্য ভোটার থেকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আজকের যে এই যে সবাই রাস্তায় বেরিয়ে এসে আমাকে ওনারা যে স্বাগতম জানাচ্ছেন এবং ওয়েলকাম জানাচ্ছেন তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস থাকার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের মাননীয় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহজিকে এবং ধন্যবাদ বিশেষভাবে আবার
ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বিশেষভাবে আমি রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ির জনগণকে জানাচ্ছি, ওনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে ওনাদের আশীর্বাদে 7 বছর এই রামকৃষ্ণনগর সমষ্টির জন্য সেবা করার সুযোগ পেয়েছি এবং আপনাদের মাধ্যমে আবারও আমি নতুন রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন জনসাধারণের প্রতি আমি ওনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আরো যাতে 5 বছর ওনাদের জন্য কাজ করতে পারি এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। বা বিশেষ করে রামকৃষ্ণনগর রাতাবাড়ির সমষ্টির মানুষ যদি আজকে আমাকে মায়া করেন, স্নেহ করেন, এটার মেইন কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 5 বছর যে কাজ করেছি এই কাজ করার সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বাইরে বিজয় মালাকারের কোনো পরিচয় নেই। উধারবন্দে এবার খেলা হবে এবং লড়াই হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উধারবন্দের প্রার্থী তাপস দাস এই মন্তব্য করেছেন। শনিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ছিলেন তিনি। দীর্ঘ বছর কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন তিনি, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। 2 বারের পরাজিত প্রার্থী তথা জনবিচ্ছিন্ন ব্যক্তিকে কংগ্রেস প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপি একজন বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, দীর্ঘ বছর ধরে উধারবন্দের জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। তাই তৃণমূল কংগ্রেসকে জনগণ ভোট দেবেন বলে জানান তিনি। আমি তো আগে কংগ্রেসে ছিলাম, দীর্ঘদিন কংগ্রেসে ছিলাম। আমি 21-এর শেষে 2022-এর প্রথমের দিকে আমি জয়েন করেছিলাম কংগ্রেসে। তো তখন কংগ্রেস ছেড়ে ছেড়ে লোক চলে যাচ্ছিল, কিন্তু আমি জয়েন করেছিলাম আদর্শ দেখে বা একটা ধর্মনিরপেক্ষ দল হিসাবে। তারপরে এর মধ্যে কংগ্রেসে আমি বিভিন্নভাবে কাজ করেছি। একেবারে যেসব কাজই আমার উপর দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গার ইনচার্জ আমি ছিলাম, কখনো ধলাইয়ে, কখনো নরসিংপুরে, কখনো 28 নম্বর ওয়ার্ডে, তারপরে রাজাবাজার, জয়পুর, এইসব অঞ্চলে। তো সব জায়গাতেই আমি কাজ করেছি, ভালো লেগেছে। এবং আমি এর সাথে সাথে আমি উধারবন্দ কনস্টিটিউয়েন্সিতে গত 11 বছর থেকে কাজ করছি। আমি চাকরি করা অবস্থা থেকেই কাজ করে চলেছি। তো উধারবন্দে কাজ করেছি এবং সেই ফলশ্রুতি হিসাবে আমি টিকিটটা দাবি করেছিলাম ওখান থেকে। এবং একটা আমি দেখেও ছিলাম যে আমাদের হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ডরা বলেও ছিলেন যে যারা 1 বার বা 2 বার হেরে গেছেন তাদেরকে আর সিলেকশন করা হবে না। তো তারপরেও আমি যখন দেখলাম অদ্ভুতভাবে সার্ভের রিপোর্ট, সার্ভেগুলো কিছুতেই করতে পারে না, তো সেই সব সার্ভের রিপোর্ট উপেক্ষা করে 2 বার যিনি হেরে গেছেন তাকে, যার জনসংযোগ বলতে কোনো জিনিস নেই, তো তাকে যদি আবার সিলেকশন করে নেয় আর তাকে যদি নমিনেশন দেয়, তাহলে আর সেই দলের উপর আস্থা কি করে রাখি। যাই হোক, ওই জন্য আমি দল পরে ছেড়ে দিয়েছি। আমি বলছি যে না, আমার দ্বারা আর হবে না, আমি করবো না। মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়ে আমি কংগ্রেস দলটাকে ছেড়ে দিয়েছিলাম। আর এরপর আমি কিছুদিন বাসায় বসা ছিলাম। তারপরে আমি টিএমসি থেকে একটা ডাক পাই, ওনারা আসেন বা আমিও যাই, দেখা হয়। তখন আমাদের স্বনামধন্য সন্তোষ মোহন দেবের এক কন্যা, যিনি সুস্মিতা দেব সাংসদ, উনি আমাকে ডাকেন, ওনার সাথে আমি দেখা করি এবং ওনার নির্দেশ মতো পরে আমি গিয়ে 18 তারিখ জয়েন করি, 18 মার্চ জয়েন করি। এবং তারপরে ওনারা আমাকে বলেন যে আপনি উধারবন্দে এত কাজ করেছেন, তাহলে টিএমসির পক্ষ থেকে উধারবন্দে আপনি এবার 2026-এ বিধানসভা ইলেকশনে আপনি লড়ুন। তো ওই করে এবার গতকালকে ওনারা আমার এআইটিসি থেকে নামটাও সিলেকশন করা হয়েছে। তো সেইভাবে কাগজপত্র সব রেডি করছি। আগামী সোমবার দিন আমি ওটা জমা দেব। এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে এখানে 76,000 হচ্ছে গিয়ে বাঙালি হিন্দু, 53,000 হচ্ছে গিয়ে মুসলিম লোক, বাগানের লোক হচ্ছে 39,000, আর 16,000 খুব সম্ভবত 208 জন হচ্ছে গিয়ে ট্রাইবেল। তো এর মধ্যে যেখানে বাঙালি হিন্দুরা অনেক বেশি, তো সেখানে উনি যদি ভাবেন যে বাঙালি হিন্দুরা সবাই বিজেপিকে সাপোর্ট করবে, সেরকম কিছু না। তো আমাদের টিএমসির একটা কথা আছে যে খেলা হবে, তো এবার খেলা হবে আর খেলার লড়াইও হবে। তো সেই লড়াইতে আমি উধারবন্দে নেমেছি।
আর আমি খুব আশাবাদী জনগণ আমাকে বেছে নেবে, কারণ আমি চিরদিন নেতামন্ত্রী হতে যাইনি, আমি গেছি সেবক হয়ে বা আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করার জন্য গেছি। তো সুতরাং জনগণের কাছে আমার একটা আবেদনও থাকবে, ওনারা যাতে আমাকে এইবার পার করে দেন এবং আমি আমার কাজকর্ম দেখবেন। শনিবার ভোরে দিগর শ্রীকুনায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী সুভাষ দাসের দুটি ব্রয়লার মুরগির খামার সহ মুরগির ঔষধ, দানা এবং অন্যান্য জরুরি সামগ্রী পড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। এদিন আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় খামার বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যদিও ততক্ষণে প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। সুভাষ দাস জানান, তার সঙ্গে তো একটা ফার্মে প্রায় 4000 চিক্সের মতো আসলো ছোটো বাচ্চা গতকালকে, যেটা নিয়ে এসেছি আমরা। আরও দানা আসলো প্রচুর, প্রায় 80 থেকে 90 বস্তার মতো। আর বড় মুরগি আসলো। আর দুইটা ফার্মে মুরগ 5 থেকে 6000 আসিল। তার দানা আসিল 90 বস্তা দানা আসিল, তো জিল্লা চাই হয়ে গেছে। এরপরে টুস আসিল 120 বস্তা, 100 বস্তা খাটের গুঁড়া ছিল। এরপরে এই দানার বাসন বুসন মিলাইয়া দাম ছিল আরও 5টা, আর বাসন আসিল আরও 300, আর ছোটো বাসন আসিল 200। এটা সম্পূর্ণ জিল্লা বুঝি হয়ে গেছে। আমরা ক্ষতি হয়েছে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। এখন আমরা তার বাঁচারই উপায় নাই। আজ 21 মার্চ শিলচর বঙ্গভবনে অনন্তদেব স্মৃতি সভাগৃহে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে শিলচর সহ আঞ্চলিক সমিতির উদ্যোগে বিশ্ব কবিতা দিবস উদযাপন করা হয়। কবিতা দিবস উপলক্ষে প্রথমে পুরুষ ও মহিলা কবিরা নানান ধরনের কবিতা পাঠ করেন। কবিতা অনুষ্ঠানে প্রায় 30 জনের মতো কবিরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের শেষে শিলচর সহ আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত, সম্পাদক সুশান্ত সেন ও অন্যান্যরা এই কবিতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। মানুষকে সে বাঁধে আপন বিশ্বাসেরই ঘরে, যে জাতি মস্তক তুলে দাঁড়ায় বিশ্ব মাঝে, তার পরিচয় ফোটে ভাষারই নিপুণ সাজে। মধ্যবিত্তের কামি ছেঁড়া পাখিরাও দেশ ছাড়া প্রাণ বাঁচাতে। ধন্যবাদ। সামাজিক মাধ্যমে ডিজিটাল পাতায় হঠাৎ এলো আমন্ত্রণ সোনালী আভায়। বরাক বঙ্গের ডাকে বিশ্বজুড়ে সুর, কবিতার টানে মন হলো বিভোর। শব্দের ঝংকার, ছন্দের আলাপ, মুছে যাবে আজ মনের সব সন্তাপ। হৃদয় স্পন্দন এক সুরে বাজে, কবি সাহিত্যিকেরা নতুন সাজে। ভাষার কাঁটাতার টুটে যায় আজ, উপত্যকা থেকে আসে সুরের রথরাজ। নদী আর পাহাড়ের মিলনের গীতি, কবিতার উৎসবে বন্ধুত্বের প্রীতি। এই চাঁদ ফিরে আসি বারবার এই ধরনীতে, আমি আজ আশ্রয় খুঁজি তোমারই দুয়ারে। তোমার খুশির মেহেরবানিতে নিজেকে লীন করে আর কত পথ হাঁটব এক ঈদ থেকে আরো কোনো আলোকিত ঈদের ঘুরে। হয়তো বা জেগে উঠব আমার কঠিন সিয়াম শেষে মানুষের মাঝে নূতন গৌরবে। আজ তুমি নিয়ে চলো আমায় হাত ধরে, কঠোর হৃদয়ে অনুরণিত হোক তোমার প্রেম। খুশির জাকাত মধুময় পরশ দিক আমার বুকের গভীরে এই ঈদুল ফিতর। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।